আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। দেখুন, খুবই টেস্টি, জনপ্রিয়, সুস্বাদু একটি খাবার, সবার পছন্দের খাসির কলিজা ফ্যাপসা ভুনা। আমি দেখুন এখানে কতটা সুন্দর করে খাসির কলিজা ফ্যাপসা ভুনা করেছি, দেখতে কতটা সুন্দর লাগছে। চলুন আমরা প্রসেসে চলে যাই। এই যে প্রথমে আমি এখানে একটি খাসির ফ্যাপসা, কলিজা, তিল, যেটাই আছে না কেন, হাড়, আমি সবগুলি একসঙ্গে এখানে নিয়ে নিয়েছি। দেখুন এই যে দেখুন, এর ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত থাকে। এই যে কলিজার ভিতরেও থাকে, ফ্যাপসার ভিতরেও অনেকটা একটা বাজে স্মেল থাকে। এর জন্য প্রথমে আপনাকে পাতিলে পানি নিয়ে ফুটিয়ে নিতে হবে এটা। দেখুন আমি কিন্তু এটাকে বসিয়ে দিয়েছি চুলায় পানি দিয়ে। এবারে আমি 7 থেকে 8 মিনিট এটাকে জাল করে নিব। দেখুন এই যে আমি কিন্তু এখানে জালে বসিয়ে দিয়েছি, পানিটাও বলক চলে এসেছে। আমার কিন্তু এখানে 5 মিনিটের মতো এখানে ফোটানো হয়ে গেছে। এই যে দেখুন কিভাবে পানির থেকে ময়লা বের হচ্ছে, দেখুন কতটা ময়লা। এগুলি সব কিন্তু কলিজার ভিতর যে রক্তগুলি ছিল, হাড়ের ভিতর যে রক্তগুলি ছিল, ওগুলি। দেখুন পাতিলের পাশে লক্ষ্য করলেই দেখতে পারবেন কতটা ময়লা, কালো কালো হয়ে গেছে পানিগুলি। এই যে ময়লাগুলি ভেসে ভেসে উঠেছে, দেখুন এগুলি অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনার অবশ্যই এগুলি কিন্তু জাল করে 10-15 মিনিট জাল করে এটাকে কিন্তু আপনার রক্তের যে পানি, যে গন্ধ এক্সট্রা, ওটা কিন্তু ফেলে দিতে হবে। নাহলে কিন্তু রান্না করলে একদমই ভালো লাগবে না, খেতে মোটেই ভালো লাগবে না, আরও একটা বাজে স্মেল আসবে। দেখুন এবারে এটাকে আমি ঠান্ডা করে নিব। এই যে দেখুন এটা আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে ঠান্ডা করে আমি পরিষ্কার পানি দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। এই যে দেখুন এবারে আমি এটাকে বটির সাহায্যে টুকরো করে নিব। এই যে দেখুন আমি এখানে টুকরো করে নিয়েছি। আমি কিন্তু এখানে একটু ছোট সাইজে করে টুকরো করেছি, আপনারা চাইলে বড় করতে পারেন, কিন্তু বড় করলে এটা কিন্তু ভালো লাগবে না। আপনি যদি ছোট করে এটা ভুনা করেন, কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি এর সঙ্গে কিছু ছোট ছোট করে আলুর টুকরা করে নিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে আমার কাছে ভালো লাগে এর জন্য দিয়েছি। দেখুন আমি চুলায় একটা কড়াই পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। আমি কিন্তু রান্নাটা সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল দিয়ে কলিজা ভুনাটা করলে খুব ভালো একটা টেস্ট আসে। দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটা যখন একটু গন্ধ ছাড়বে, তেলের ভিতরে সুগন্ধ, তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 5 থেকে 6টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাটা পেঁয়াজও দিতে পারেন, পেঁয়াজের পেস্ট যেটা, সেটা দিতে পারেন। দেখুন আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে একদম ব্রেস্তার মতো করে নিব, এতে করে তরকারি কালারটা সুন্দর আসবে। দেখুন আমার কিন্তু এখানে ব্রেস্তাটা হয়ে গেছে। যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, সে কারণে কিন্তু এখানে একটু ফেনা ফেনা উঠবে, এতে কোনো সমস্যা নেই, এটা একটু পরে চলে যাবে। দেখুন আমার ব্রেস্তা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। এবার আদা রসুনের পেস্টটা আমি পেঁয়াজ বেরেস্তার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ এর কাঁচা ফ্লেভারটা চলে যায় ততক্ষণ পর্যন্ত। দেখুন আমি আর কিন্তু এটা একটু ধৈর্য ধরে আমি কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। অবশ্যই এটা ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। আপনার রান্নাটা সুন্দর হবে, আপনার তরকারির মশলাটা যত কষাবেন ততই কিন্তু আপনার তরকারিটার রান্নাটা খুব সুন্দর হবে, সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো শুকনো উপকরণ। আমি এখানে স্বাদ মতো লবণ, 1/2 চামচের একটু হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং শাহি গরম মশলার গুঁড়া 1 চামচ। আর মরিচটা এবং লবংটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। শুকনো মশলাগুলো আমি যে আদা রসুনের যে ইটা ছিল ওইটার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। এখনই কিন্তু এই পর্যায়ে আমার মশলাটা আমি যে কষাচ্ছি, এটা কিন্তু আমার লো আঁচে আছে। এটা যাতে নিচ থেকে ধরে না যায়, আমি সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে আমি নেড়েচেড়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ভেসে উঠছে, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন মশলার উপর থেকে যখন তেলটা ভেসে উঠবে, তখন আপনি বুঝে নেবেন যে আপনার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমার মশলাটা এখানে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে দিলাম। আমি এখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আমি যে কলিজা ফ্যাপসাগুলো কেটে রেখেছিলাম আলু সহ, ওটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে খুব বেশি সময় এটা করব না, আমি এটাকে সামান্য কিছুটা নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে কিন্তু এ থেকে পানি বের হবে। এই যে দেখুন 5 মিনিট পরে চলে এসেছি। এই দেখুন এখান থেকে কতটা পানি বের হয়েছে দেখুন। এবারে আমি এই পানিটা কিন্তু এখানে শুকিয়ে নেব। আমি আবারও নেড়েচেড়ে 5 মিনিট পরে আবারও ফিরে আসবো, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন 5 মিনিট পরে আবারও চলে এসেছি। পানিগুলো কিন্তু এখনও শুকায়নি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাঁচামরিচ। আমি এখানে চেরা
কাঁচামরিচ দিয়েছি 4 থেকে 5টি, আপনারাও দিতে পারেন। শুকনা মরিচের সঙ্গে কাঁচামরিচের একসঙ্গে যদি আপনারা তরকারি রান্না করেন তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, স্কিপ করবেন না, এতে করে খুব ভালো লাগবে। যখন আপনি এটা খাবেন তখনই আপনি বুঝতে পারবেন। দেখুন কাঁচামরিচটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবারে আমি আসবো একদম 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পরে চলে এসেছি। এ পর্যায়ে কিন্তু আর কোনো রকম কোনো পানি নেই, এবারে শুধু তেল ভেসে উঠেছে। এখন আমি এটাকে তেলের সঙ্গে ভালো করে কলিজাগুলোকে আমি কষিয়ে নিব। যে পর্যায়ে দেখবেন আপনার পানি শুকিয়ে গেছে, শুধুই তেল ভেসে উঠেছে, এ পর্যায়ে একটু বেশি করে নেড়েচেড়ে আপনি কষিয়ে নেবেন। এখন আমি দিয়ে দেবো গরম পানি। এখানে অবশ্যই গরম পানিটা দিবেন। গরম পানিটা দিলে কি হবে, টেস্টটা ভালো আসে এবং এটা সেদ্ধ হয়ে যাবে, খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এমনিতেই আমার এখানে আমি 10 মিনিট ওটা কাঁচা থাকতে আমি জাল করে নিয়েছিলাম। যখন আমি কলিজাটা পরিষ্কার করে নিয়েছিলাম তখনই। এখন আমি আবারও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ফিরে আসবো 20 মিনিট পর। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন 5 মিনিট পরে কিন্তু এই যে তরকারিটা বলক চলে এসেছে। আমি একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আচ্ছা, আপনারা অনেকেই কিন্তু আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, শুধু ভিডিওটি দেখেই চলে যান। এটা করবেন না, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এই যে 20 মিনিট পরে আমার তরকারির যে পানিটা ওটা কিন্তু সম্পূর্ণটা শুকিয়ে গেছে। এবার যে আমি সামান্য আর কিছুটা পানি দিয়ে দেবো। এখানে কলিজা, ফ্যাপসা, আলু সবকিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। যে যতটা আমার প্রয়োজন অতটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, 10 মিনিট পরে ফিরবো। দেখুন 10 মিনিট পরে এই যে এই পর্যায়ে হয়েছে আমার তরকারিটা। আপনারা এখানে যে যেমন ঝোল খাবেন সেভাবে কিন্তু আপনারা ঝোলটা রাখতে পারেন। আমি আরও কিছুটা সামান্য কমাবো। এখন আমি লবণটা চেক করে নিব। রান্নার শেষে অবশ্যই লবণটা চেক করে নেবেন। লবণ না হলে কিন্তু কোনো তরকারি যতই ভালো হোক না কেন কোনো রকমই ভালো লাগে না, টেস্ট আসে না। এখন আমি দিয়ে দেবো ভাজা গরম মশলার গুঁড়া। ভাজা গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন, এটা স্কিপ করবেন না। আমি এখানে 1 চামচের মতো ভাজা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে 2 মিনিটের মতো দমে রাখবো। দমে রাখার পরে আমি আবারও দেখাবো। দেখুন এই যে আমার তরকারিটার ফাইনাল লুক, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং সার্ভে চলে যাব। দেখুন এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন একবার। আপনারা যদি প্রথমেই আপনারা যদি কলিজাটা খুব ভালো করে পরিষ্কার করে না নেন তাহলে এই যে দেখুন তরকারিটা যে একটা লাল একটা কালার এসেছে, এই কালারটা কিন্তু আসবে না। আপনার তরকারিটা দেখতে একদম কালো কালো দেখাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না।